জাপানের কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? চেরি ফুল, নিয়ন আলোয় ঝলমলে শহর আর জমকালো সব উৎসব, তাই না? কিন্তু এই সবকিছুর পেছনেই লুকিয়ে আছে আর একটা জগৎ। আর আজ আমরা সেই জগতেরই এক্কেবারে গোপন একটা অধ্যায়ের দিকে উকি দেব। ভাবুন তো একবার, জাপানে হাজার হাজার উৎসব হয়। সাকুরা উৎসব বা গিয়ন মাতসুরির মতো কত বিখ্যাত সব আয়োজন। কিন্তু কি হবে যদি এগুলোর ভিড়ে এমনও কোনো উৎসব থাকে যেটা সবার চোখের আড়ালে এক্কেবারে গোপনে পালন করা হয়, ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল রহস্য। তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর শুরুতেই একটা বড় সড় ধাঁধা। আমরা এমন একটা উৎসবের কথা বলছি যার নাম কোনো ক্যালেন্ডারে নেই, কোনো সরকারি রেকর্ডেও এর উল্লেখ নেই। তাহলে প্রশ্নটা হলো, এর অস্তিত্বের প্রমাণটা আসলে কোথায়? ঐতিহাসিক কোনো দলিল দস্তাবেজ নেই, সরকারি ক্যালেন্ডারেও এর কোনো চিহ্ন নেই। এর একমাত্র অস্তিত্ব মানুষের মুখে মুখে ফেরা গল্পে, কিছু প্রায় ভুলে যাওয়া লোককথায়। ইতিহাসে হয়তো এর কোনো ছাপ নেই, কিন্তু মানুষের স্মৃতিতে এই ছায়া উৎসবের ফিসফিসানিটা আজও রয়ে গেছে। ব্যাপারটা আসলেই কেমন যেন রহস্যময়, তাই না? কিন্তু প্রশ্ন হলো, কেন কেন একটা উৎসবকে এতটা লুকিয়ে রাখতে হবে? এই চরম গোপনীয়তার কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। এর উত্তরটা লুকিয়ে আছে জাপানের ইতিহাসের বাঁকে বাঁকে। দেখুন, হেই আন যুগে জাপানে অনেক প্রাচীন সর্বপ্রাণবাদী বা অ্যানিমিস্টিক আচার অনুষ্ঠান কিন্তু প্রচলিত ছিল। কিন্তু সময় বদলালো। এদো যুগে যখন শোগুনের সরকার উৎসবগুলোকে একটা আনুষ্ঠানিক চেহারা দিল, তখন কিছু কিছু প্রথা, মানে যেগুলো একটু অন্যরকম ছিল, সেগুলো আস্তে আস্তে পর্দার আড়ালে চলে যেতে শুরু করল। আর তারপর মেইজি যুগে যে আধুনিকীকরণের ঝড় এলো, তাতে এই সংবেদনশীল ঐতিহ্যগুলো যেন আরও গভীর অন্ধকারে লুকিয়ে পড়তে বাধ্য হল। আর এই গোপনীয়তার পেছনে একটা গভীর দর্শনও কাজ করে। একটা প্রাচীন কথা আছে যে, যা সবচেয়ে পবিত্র তাকে সাধারণ চোখ থেকে আড়াল করে রাখতে হয়, না হলে তার শক্তি কমে যায়। মানে ব্যাপারটা এমন যে গোপনীয়তাই এর পবিত্রতাকে রক্ষা করে। হয়তো এটাই পুরো রহস্যটার মূল চাবিকাঠি। আচ্ছা, এ তো সব রহস্যের পর এবার আসল কথায় আসা যাক। এই উৎসবটা আসলে কি? এর একটা নাম কিন্তু শোনা যায়, কাগে মাতসুরি, যার মানে হলো ছায়া উৎসব। কাগে মাতসুরি মানে কিন্তু কোনো আনন্দ উৎসব নয়, এটা ঠিক তার উল্টো। এর মূল উদ্দেশ্য হলো একটা সম্প্রদায়ের সবার ভেতরে যত দুঃখ, কষ্ট, উদ্বেগ, মানে সমস্ত নেতিবাচক অনুভূতিগুলোকে এক জায়গায় জড়ো করে সেগুলোকে প্রতীকীভাবে দূর করে দেওয়া। এটা এক ধরনের ক্যাথারসিস বা ভাবমোচন, মানে ভেতরের অন্ধকারকে পরিষ্কার করার একটা গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। আর এর নিয়মকানুনগুলো শুনলে অবাক হতে হয়। খুবই সাধারণ, কিন্তু এর অর্থ অনেক গভীর। ভাবুন, ভোরের আলো ফোটার আগে কিছু মানুষ একটা গোপন জায়গায় জড়ো হন, সম্পূর্ণ নীরবে। প্রত্যেকে নিজের দুঃখ কষ্টের প্রতীক হিসেবে ছোট ছোট তাবিজ বা এই জাতীয় কিছু তৈরি করেন। তারপর একটাও শব্দ না করে সেই তাবিজগুলো নিয়ে কোনো পবিত্র প্রাকৃতিক জায়গায়, হয়তো কোনো নদীর ধারে বা জঙ্গলে চলে যান। সেখানে গিয়ে সেগুলোকে প্রকৃতির কাছে উৎসর্গ করে দেন, হয়তো জলে ভাসিয়ে দেন বা পুড়িয়ে ফেলেন, যেন নিজের সব ভার, সব কষ্ট প্রকৃতির হাতে তুলে দিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, কেন? কেন এই পুরো প্রক্রিয়াটা এতটা গোপন? সবার সামনে এটা করা হয় না কেন? এর পেছনেও কিন্তু বেশ কিছু গভীর কারণ আছে। চলুন সেগুলো একটু বোঝার চেষ্টা করি। এই ব্যাপারটা বুঝতে গেলে জাপানি সংস্কৃতির দুটো শব্দ জানা খুব জরুরি, ওমোতে আর উরা। ওমোতে হলো প্রকাশ্য দিকটা, যেটা আমরা সবাই দেখি, যেমন ধরুন বড় বড় পাবলিক উৎসবগুলো। এগুলো আনন্দ, সৌভাগ্যের উদযাপন, এটা হলো ওমোতে। আর উরা হলো এর ভেতরের বা গোপন দিকটা। এই ছায়া উৎসবটা হলো উরা। এটা দুঃখ, দুর্ভাগ্যের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কাজ করে। তাই এটা লোকচক্ষুর আড়ালে একান্তে পালন করা হয়, একটা দেখানোর জন্য আরেকটা লুকোনোর জন্য। গোপনীয়তার কারণগুলো যদি আমরা ভাগ করি, তাহলে দেখব সবচেয়ে বড় কারণটাই হলো এর পবিত্রতা রক্ষা করা, প্রায় 50%। বিশ্বাসটা হলো এটা গোপন থাকলেই এর আধ্যাত্মিক শক্তিটা বজায় থাকে। এরপরেই আছে ভুল ব্যাখ্যার ভয়। বাইরের লোকেরা হয়তো এর গভীরতা বুঝবে না, হাসাহাসি করতে পারে।
তাছাড়াও দুঃখ বা দুর্ভাগ্যের মতো বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করার একটা সাংস্কৃতিক বাধাও আছে। আর কিছুটা ভয় হয়তো ঐতিহাসিক নিপীড়ন থেকেও এসেছে। আচ্ছা, এবার আসা যাক বর্তমান সময়। এই ডিজিটাল যুগে যেখানে একটা ছোটখাটো জিনিসও গোপন রাখা মুশকিল, সেখানে এত বড় একটা ঐতিহ্য কিভাবে আজও টিকে আছে? এটা তো একটা বড়সড় প্রশ্ন। অংশগ্রহণকারীর সংখ্যাটা দেখুন, আনুমানিক ৫০০রও কম। ভাবা যায়, পুরো দেশ জুড়ে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ এই প্রথাটাকে আজও বাঁচিয়ে রেখেছেন। এই সংখ্যাটাই বলে দেয় যে এটা কতটা সংবেদনশীল আর সীমিত একটা পরিসরে পালিত হয়। টিকে থাকার রহস্যটা লুকিয়ে আছে এর কঠোর নিয়মকানুনের মধ্যে। প্রথমত, এর জ্ঞান শুধু নির্দিষ্ট কিছু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং সেটা মুখে মুখে ছড়ায়। কোনো লিখিত আমন্ত্রণপত্র বা ইমেলের ব্যাপারই নেই। যারা অংশ নেন তারা এটা নিয়ে চুপ থাকার কঠোর শপথ নেন, আর ধরা পড়ার ভয়ে প্রতিবার জায়গাও বদলানো হয়। সবচেয়ে বড় কথা হলো, এখানে আধুনিক প্রযুক্তি মানে ফোন, ক্যামেরা এসব একেবারেই নিষিদ্ধ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কি বাইরের দুনিয়া থেকে লুকিয়ে রাখাটা সত্যিই জরুরি, নাকি সবার সামনে তুলে ধরলেই ঐতিহ্য টিকে থাকে? এই ছায়া উৎসবের ধারণাটা আমাদের ঐতিহ্য, গোপনীয়তা আর আধুনিকতার মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।